প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল আইতে। দেখছেন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। দর্শক, তারকা কথনে আমরা তারকাদের নিয়ে কথা বলি, গল্প করি, আড্ডা দিই। তবে আজকে তারকা কথনটি একটু অন্যরকম হবে। এই যে আমি ভীষণ সুন্দর করে সেজে বসে আছি এবং প্রতিদিন আমরা যখন আপনাদের সামনে আসি তখন চেষ্টা করি নিজেকে সুন্দর দেখানোর, সুন্দর জামা পরার, সুন্দরভাবে নিজেকে অলংকারে সজ্জিত করার। এই ব্যাপারগুলোর সাথে কিন্তু আসলে জড়িয়ে আছে ফ্যাশন, যেটি এখনকার সময় আসলে সকলের হৃদয়ের খুব কাছের। আমরা একটি সুন্দর জামা পরতে পছন্দ করি, সেই জামার সাথে আরও কি পোশাকের সাথে মিলিয়ে সেটাকে আরও ভালো রূপ দেওয়া যায় সেই চেষ্টায় থাকি সবসময়। এবং সেখানে যারা আমাদেরকে সাহায্য করেন তারা কিন্তু ফ্যাশন ডিজাইনার। তারা এই যাত্রাটি খুব সুন্দর করে আমাদেরকে আসলে হাঁটিয়ে নিয়ে যান। আমাদের সাথে আজ দুজন ফ্যাশন ডিজাইনার আছেন, খুব সিনিয়র ফ্যাশন ডিজাইনার। তাদেরকে আমরা পরিচয় করাবো এবং সেই সাথে আমরা শুনবো গান এবং কবিতা। সো আমাদের সাথে আছেন একজন সঙ্গীত শিল্পী এবং একজন আবৃত্তি শিল্পী। আমি অতিথিদের পরিচয়গুলো দিচ্ছি শুরু থেকে। আমাদের সাথে আছেন মাহিন খান, ফ্যাশন ডিজাইনার, প্রেসিডেন্ট ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশ, এফডিসিবি। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আছেন স্বপ্নীল সজীব, আমাদের খুব পরিচিত সঙ্গীত শিল্পী। আছেন শৈবাল সাহা, ফ্যাশন ডিজাইনার এবং সাধারণ সম্পাদক, ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আছেন আবৃত্তি শিল্পী সামিউল ইসলাম পোলাক, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রথমে মাহিন খানের কাছেই যেতে চাই। আপনারা এবার রবীন্দ্র জয়ন্তীটা উদযাপন করছেন আপনাদের পক্ষ থেকে। তো আপনারা তো কখনো রবীন্দ্র জয়ন্তী করেননি, বা ফ্যাশনের সাথে রবীন্দ্রনাথকে সম্পৃক্ত করাটা কিন্তু ভীষণ কঠিন একটি ব্যাপার, কারণ তার এত সৃষ্ট চরিত্র এবং তার নানান দিক, সেগুলো করার কথা কিভাবে মাথায় আসলো এবং কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? আমরা আসলে ঠিক ফ্যাশন বলবো না, কারণ যদিও আমরা ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশ, আমরা দেশীয়ভাবে আমরা সবসময় আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের যে হারিয়ে যাওয়া যত কারো শিল্প আছে, সেই কারো শিল্পগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমাদের বয়ন শিল্প, আমাদের নকশা, অনেক কিছু নিয়েই আমরা রিসার্চ করে থাকি। সেটাকে কিভাবে দেশের মানুষের সামনে নিয়ে আসা যায়, সেটার ভাবনা চিন্তার মধ্য দিয়ে আমরা আমাদের কাজটা করে থাকি। তবে আমরা গত কয়েক মাস আগে পৌষ উৎসব করেছিলাম। সেখানে আমরা খুব সুন্দর একটা সেতু বন্ধন করেছি আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের যেটা লোকশিল্প এবং লোকসঙ্গীত এবং আমাদের যে ট্রেডিশনাল আমি বলবো সঙ্গীতগুলো আছে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, সেটাকে আমরা নিয়ে এসেছিলাম। এবং আমরা লাইফস্টাইল, ফ্যাশন ইজ লাইফস্টাইল, এবং লাইফস্টাইলের সাথে যে আমাদের সংস্কৃতির একটি সেতু বন্ধন আছে, একটি ব্রিজ আছে, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু সার্থক হয়েছে, তবে অনেকেই বলেছে যে এটা একটু নতুন ধারা, আমাদের দেশের অনেক কিছু হারিয়ে যাচ্ছে, আমাদের আগামীর যে প্রজন্ম আছে তারা সেভাবে জিনিসটাকে ধারণ করছে না। সেটাকে আমরা চাচ্ছি যে আবার আমরা ফিরিয়ে আনি আমাদের মতো করে। সো ইটস মোর অ্যাবাউট ট্রেডিশন দ্যান ফ্যাশন। আমরা একটু পৌষ উৎসবের কথা বলছিলেন, আমরা একটু দর্শকদের সাথে নিয়ে দেখতে চাই কেমন ছিল সেই উৎসবটি, কারণ আজকের যে রবীন্দ্র জয়ন্তী সেটি কেমন হবে আমরা হয়তো পৌষ উৎসবটি দেখে একটু বুঝতে পারি। বাহ, কি ভীষণ সুন্দর ছিল পৌষের আয়োজন, এবং মনে হচ্ছে যে বাংলা সংস্কৃতির যে একটা ছোঁয়া সবার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আমরা একটু শৈবাল সাহার কাছে যাই। রবীন্দ্র জয়ন্তীতে কি থাকছে আজকে? আমাদের এটা তো আমাদের প্রেসিডেন্ট বললেনই, আমাদের আসলে কোথা থেকে মূল ভাবনাটা এসছে। তো আমরা আমাদের এই যে আপনি প্রশ্নটা করেছেন যে চ্যালেঞ্জিং মনে হচ্ছে কি, আসলে কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করা খুব চ্যালেঞ্জিং। কিন্তু এরকম একটা চ্যালেঞ্জকে আমরা সবসময় এফডিসিপি নিয়েছি আমরা এই 14 ইয়ার্স লাইক। তো আমরা এরকম চ্যালেঞ্জিং নিয়ে প্রোগ্রামগুলো চেষ্টা করেছি, একটা রিসার্চ। কিন্তু বাট এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট। আমাদের এটা আসলে প্রথম শুরু আমাদের প্রেসিডেন্টের কাছ থেকে, মাহিন খানের কাছ থেকে। তারপর ওটার সাথে আমরা সবাই সম্পৃক্ত হয়ে ওটাকে একটা রূপ দেওয়ার চেষ্টা করছি। আজকের রবীন্দ্র জয়ন্তীতে আমাদের যে বিষয়টা প্রধান, যে সেটা হচ্ছে কি একটা যেটা শান্তিনিকেতনের ধারাই
বলা যায় অনেকটা, যে লাইভ গানের সাথে পারফরমেন্সগুলো। কিন্তু সেখানে রবীন্দ্রনাথের পরিবারের, যেটা ঠাকুর বাড়ির নারীদের কিছু স্পেশালিটি ছিল, কিন্তু সেখানে একটা ক্রনোলজিক্যাল একটা ক্যারেক্টার আমরা ওখানে রেখেছি, যারা স্ব ক্ষেত্রে অনেক নিজেদেরকে তৈরি করেছে রবীন্দ্রনাথ ফ্যামিলিতে, ঠাকুরবাড়ির যে ঘেরাটোপ ছিল সেটা ডিঙিয়ে। কিন্তু এটার আসলে মূল যে নারী ছিলেন, যে এটার জন্য যে ইন্সপায়ার্ড করা সবাইকে, সেটা কিন্তু জ্ঞানদানন্দিনী দেবী। ও ওনার কাছ থেকেই পরে এটাকে অনেক রকম করে তৈরি হয়। কারণ তখন সেই সময় তখন রবীন্দ্রনাথের ফ্যামিলিতে, মানে ঠাকুরবাড়ির ফ্যামিলিতে বিদেশিরা আসতে থাকলো, ওনাদেরকে পিয়ানো শেখানো হলো, ওনাদেরকে ইংরেজি শেখানো হচ্ছে, ওনারা দেশের বাইরে যাচ্ছে। তখন ওনাদের মধ্যে একটা অন্য একটা বিষয় নারীদের কাছে উন্মোচিত হওয়ার বিষয়, যে নিজেকে প্রকাশ করা। তো ওই জায়গাটার মধ্যে আমরা চিন্তা করে আমরা 10টা চরিত্র বেছে নিয়েছি ঠাকুর পরিবারে। সেখানে জ্ঞানদানন্দিনী থেকে শুরু করে শোভনা সুন্দরী, রবীন্দ্রনাথের কন্যা, 2 কন্যা মাধুরীলতা, রেণুকা, রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবী, কাদম্বরী রবীন্দ্রনাথের খুব প্রিয় বৌঠান, নতুন বৌঠান, যাকে দিয়ে উনি অনেক বেশি ওনার সাহিত্য, গান সব কিছুর মধ্যে একটা ওনার ইন্সপিরেশন ছিল। তো এই সব মিলিয়ে গানের সাথে সম্পৃক্ত রেখে আবৃত্তি, গান, সংলাপ, এগুলো মিলিয়ে একটা আমাদের পুরো টিমটা কাজ করেছে। বাহ, ভীষণ সুন্দর একটা আয়োজন হতে যাচ্ছে। আমরা একটু স্বপ্নীল সজীবের কাছে যাই। শুনছিলাম যে সেখানে লাইভ মিউজিক থাকবে, আপনি নিশ্চয়ই থাকছেন, এবং কি কি গান থাকছে, কি কি চমক অপেক্ষা করছে? সেই গানগুলো যেটা হচ্ছে একেবারেই সময় অনুযায়ী, যে গানটি হয়তো কাদম্বরী দেবীর জন্যই লেখা। কাদম্বরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কিন্তু অনুপ্রেরণা ছিল। তার দর্শন থেকেই তিনি অনুপ্রাণিত হয়ে ভানুসিংহ ঠাকুরের পদাবলী লেখেন। তো প্রত্যেকটা চরিত্রের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যে গান বা যে সময়ে যে আবেদনটি সৃষ্টি করেছেন, সেই জায়গাগুলো তুলে ধরা। তো এবং একেবারেই শান্তিনিকেতনী অভিনব কায়দায়, এটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জ, যেখানে ফ্যাশন, রবীন্দ্রনাথের চরিত্র, শুধুমাত্র রবীন্দ্রনাথের বাড়ির চরিত্রগুলো না, তার যে কাব্যিক চরিত্রগুলো আছে, যেমন শেষের কবিতার চরিত্র, তারপরে ভানুসিংহ ঠাকুরের রাধা, তারপরে চণ্ডালিকা থেকে আসছে। তো এই জিনিসগুলো আমরা সমস্তটাই গান, কবিতা এবং পোর্ট্রেট করছি মঞ্চে। তো এটা কিন্তু সকল টিমের জন্য ভীষণ চ্যালেঞ্জিং, এবং সেই চ্যালেঞ্জটি তারা দুজন গ্রহণ করেছেন। আমরা খুব সৌভাগ্যবান যে এরম দুজন কিংবদন্তি মানুষের পাশে, শিল্পী বলবো, মানুষের পাশে বসে আমরা এই কাজটি করতে পারছি, এবং আশা রাখছি যে মানুষ খুব পছন্দ করবে। কারণ ফ্যাশন বলতে আমরা অনেক সময় ভাবি যে এটা মনে হয় খুব আধুনিক জিনিস। অবশ্যই আধুনিক, সময় উপযোগী ব্যাপার, কিন্তু সেই জায়গাতে আমরা সেই 19 শতকে ফিরে যাব রবীন্দ্র ভাবনায়। এবং মাহিন আপা, শৈবাল এতটাই বেশি এটা নিয়ে কাজ করছেন যে জুতোটা পর্যন্ত যেন ওই সময়কেই রিপ্রেজেন্ট করে। তো সেই জায়গা থেকে আমরা মন্দিরা, এসরাজ, একেবারে বৈঠকি গানগুলো যেগুলো রবীন্দ্রনাথ পছন্দ করতেন বা সেই সময় হতো, সেই গানগুলো নিয়ে আমরা কাজটি করছি। আশা রাখছি যে মানুষের কাছে ভীষণ শিক্ষণীয় একটি বিষয় হবে। একদমই তাই। এবং আমরা তো সবসময় বইয়ে পড়ে কল্পনা করি বা সিনেমায় দেখে আমাদের মাথার ভিতর হয়তো এমন একটি চিত্রায়ন আমরা করেছি, কিন্তু এখন বাস্তবে দেখতে পাবো আসলে সেই সময়টা কেমন ছিল। আমরা একটু পোলাকের কাছে যাই। কবিতা আবৃত্তিটা সেভাবে কিভাবে সমন্বয় করা হবে বা কি কি কবিতা থাকবে? আসলে পুরো ব্যাপারটা হচ্ছে সঙ্গীতালেখ্য। এখানে আলাদা করে গান, কবিতা সেকশনের হোল টিম ওয়ার্ক, যেটা খুব সুন্দর বললে যে এই যে জ্ঞানদানন্দিনী বা হয়তো লাবণ্য বা এখানকার হেমনলিনী,
এই যে যে চরিত্রগুলো, এরাই আজকে নতুন করে জীবিত হয়ে সবার সামনে দিয়ে হাঁটবে, আর আমরা তাদের পেছনের একটা অংশ, এক একজনের ভয়েস, কারো গান, কারো আয়োজন, কারো পোশাক, কারো কোনো কিছু। এই যে রবীন্দ্রনাথকে রিইমাজিনেশন করা এবং তাদেরকে রিক্রিয়েট করে লাইভ সবার সামনে তুলে ধরা, এই যে যে কাজটি, এই কাজটি এফডিসিবি করছে, এবং the able guidance of Mahin Khan and Shoibalda, we are so privileged to be a part of it. এখানে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, রবীন্দ্রনাথকে আলাদা করে গান, কবিতা, ছোট গল্প, উপন্যাস, নৃত্যনাট্য, নাটক এবং ওনার ব্যক্তিগত জীবনের যে নারীরা, সবাইকে মিলে আজকে উদযাপন করা হবে। তা আশা করি যারা আসবেন তারা বিমোহিত হয়ে বাড়ি ফিরবেন। আর যেটা হয়েছে আরেকটু অ্যাড করতে চাই যে শুধুমাত্র যে কবিতা থাকছে তা না, সেই সময়কার নারীদের আচরণ, নারীদের পোশাক ভাবনা, তাদের স্বাধীন চেতা ব্যাপারগুলো, সেগুলো পাঠের মাধ্যমে আসবে। কিছু কিছু গানের সাথে বা নৃত্যনাট্যের সাথে যে ডায়ালগগুলো ছিল, যেমন আমি যখন তোমায় গান শোনাবো গাইবো, তার আগে বিশু পাগলার যে ডায়ালগটি ছিল নাটকের মধ্যে, যে তুমি আমার অগমপারের দ্যুতি, সেই কথাটি হয়তো কেউ ওপরে উঠবে, তার সাথে আমি গাইবো, তার সাথে চরিত্রটি মঞ্চে ফুটে উঠবে। তো মনে হবে যে সেই বইয়ের পাতা থেকে চরিত্রগুলো মঞ্চে চলে আসছে। সো এই ভাবনাগুলো আপা এবং ভাইয়ার ড্রিম প্রজেক্ট। তো আমাদের খুব ভালো লাগছে এত বড় একটি জার্নিতে আমরা একটু ছোট্ট পার্ট হতে পারছি। কি চমৎকার! আমি কিন্তু এখনই শুনে শিহরিত হচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। অপেক্ষা। আমরা আবার মাহিন খানের কাছে যাব। এফডিসিবি অনেক বছর ধরে এরকম বিভিন্ন কিছু করে আসছে, সামনে আমরা আরো কি কি পেতে পারি, কি কি তো আছে? সামনের কথা বলার আগে আমি একটু আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে নিশ্চয়ই। আজকে যেটা হতে যাচ্ছে সেটা সম্পর্কে আরেকটু বলতে চাই, যে এটা একটি নারী ক্ষমতায়নের যে দৃষ্টি, সেটাকে যে উনি বদলে দিয়েছিলেন 150 বছর আগে। উনি তো খুব ছোটবেলা থেকেই নারী ক্ষমতায়নের ব্যাপারটা তুলে ধরেছেন ওনার গল্প দিয়ে, ওনার গান দিয়ে। তো যেমন ধরো আশালতা, উনি চোখের বালির একটা ক্যারেক্টার, কিন্তু আশালতা ছিল খুবই নাইভ, খুবই সিম্পল, হ্যাঁ, খুব উচ্চশিক্ষিত না, কিন্তু সেই ক্যারেক্টারটা কিন্তু উনি তুলে ধরেছেন চোখের বালিতে। অথবা ধরো চারুলতার ক্যারেক্টারে একটা রেবেল, সে একটা স্ত্রী, কিন্তু ডিপ্রাইভড, হ্যাঁ, সেই জিনিসটা উনি তুলে ধরেছেন। খুব স্মার্ট, উনি বাইরের যে একটা পৃথিবী আছে সেটাকে খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ, তার ক্যারেক্টারের মধ্যে দিয়ে, এবং সেটাও কিন্তু নারীর ক্ষমতায়নের একটা বিশেষ উদাহরণ। হ্যাঁ, আবার ধরো মৃণাল, হ্যাঁ, মৃণালের যে ক্যারেক্টার, যেখানে ও স্ত্রীপত্র লিখছে, তো পত্রের মধ্য দিয়ে সে তার যে মনের যে আকাঙ্ক্ষা সেটা তুলে ধরছে। তো সেই ক্যারেক্টারগুলোকে এআই দিয়ে আজকাল অনেক কিছু হচ্ছে না, কিন্তু আমরা তো এআই এর মাধ্যমে এটা দেখাচ্ছি না, একটা রিয়েল লাইভ একটা ইভেন্ট হচ্ছে, যেখানে আমরা ওনার যে চরিত্রের যে বিশিষ্ট ব্যাপারগুলো, ওনার যে একটা ইমাজিনেটিভ যে একটা ওনার যে মনের ভিতরের যে নারীরা কিরকম হবে, আগামীতে কেমন তাদের চরিত্রগুলো হবে, তাদের সেই বিশেষ ব্যাপারগুলো কিন্তু উনি ভেবেছেন আজকে থেকে 150 বছর আগেও। হ্যাঁ, এবং সেটা একটা বিশাল নারী ক্ষমতায়নের একটা ভূমিকা ছিল। এবং ওনার যে আশেপাশের মহিলারা, কদম্বরী কিংবা জ্ঞানদা নন্দিনী কিংবা স্বর্ণকুমারী, ওনাদেরও কিন্তু একটা বিশাল ভূমিকা ছিল। হ্যাঁ, জ্ঞানেন্দ্র নন্দীকে বলা হয় উনি নিধি শাড়ির আবিষ্কারক, অথচ এটা পুরোপুরি সত্যি না, কারণ উনি যখন বম্বেতে গিয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে, ওনার স্বামীর সাথে, উনি ওখানে পার্সি যে মহিলাদের সাথে ওনার বন্ধুত্ব হয়, এবং ওনারা কিন্তু পার্সিরা ওয়াজ জাস্ট লাইক আপার ক্লাস ব্রিটিশ উইমেন, দে ওয়ার ভেরি স্মার্ট, ভেরি প্রোগ্রেসিভ। ওনারা তখন উনি দেখেছেন ব্লাউজ পরতে, পেটিকোট পরতে, শাড়ির সাথে একটা হয়তো ক্লোক পরেছে, হয়তো একটা আউটারওয়্যার পরেছে। হ্যাঁ, তো সেই জিনিসটা কিন্তু উনি যখন কলকাতায় ফিরে আসলেন সেটাকে ইন্ট্রোডিউস করলেন, হ্যাঁ, মহিলাদেরকে দেখালেন যে, এবং ইট ওয়াজ এ রেভলিউশনারি ফাংশনাল, বলবো যে মোবিলিটির যে ব্যাপারটা, যে ওরা যে একটা কাপড় পরে একটা সোসাইটির মধ্যে তুমি নিজেকে প্রেজেন্ট করছো, পরিবেশনার মাধ্যমে, এবং সেটার মধ্যে কোনো একটা শালীনতার যে ব্যাপারটা, ব্লাউজ ছাড়া, এবং বেয়ারনেসের যে একটা ইউর হেজিটেন্ট, হ্যাঁ, যে নিজেকে
কিভাবে আনবো আমি মানুষের সামনে। তো উনি কিন্তু পুরো জিনিসটা সেই পার্সি মহিলাদের কাছ থেকে উনি শেখেন, অ্যাপ্রিসিয়েট করেন এবং সেটাকে ইন্ট্রোডিউস করেন টু বেঙ্গলি সোসাইটি। এটা একটা বিশাল বড় একটা ভূমিকা ওনার। এবং পরবর্তীতে যেরকম স্বর্ণকুমারী, রবীন্দ্রনাথের বোন, উনি একটা নারী সমিতি করেছিলেন, হ্যাঁ, সেই 1860-70 দশকের কথা। সেখানে মহিলাদের ক্ষমতায়নের ব্যাপারটা, মহিলা যারা বিধবা ছিল কিংবা খুবই গরিব ছিল তাদেরকে কিভাবে ক্ষমতায়ন করা যায় থ্রু ভোকেশনাল ট্রেনিং, এই কথাগুলো লেখা আছে। হ্যাঁ, তো আজকে আমরা আজকের এই প্রজন্মে আমরা যেটা নিয়ে এখনো স্ট্রাগল করছি, ইন্ডিপেন্ডেন্স, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, অনেক কিছু শেখার আছে সেই সময়ের নারীদের কাছ থেকে। সেই জিনিসটা কিন্তু আমরা চাচ্ছি যে মানুষের কাছে যে সেই কথাগুলো পৌঁছাক। একদমই তাই। এবং এটা যেহেতু আসলে সবসময় আমরা যেমন দেখে থাকি তেমন র্যাম্প ওয়াক না, আপনি যাদেরকে সিলেক্ট করেছেন যারা আসলে র্যাম্পে হাঁটবে তাদের জন্যই নিশ্চয়ই চ্যালেঞ্জিং ছিল এবং অনেক প্র্যাকটিস করতে হয়েছে যে সেই চরিত্রটাকে কিভাবে আমি ওন করব। আর সেই জন্য কতদিন ধরে আপনারা প্রস্তুতি নিচ্ছেন বা কিভাবে কি করছেন? আমরা আসলে 3 মাস ধরে কাজ করছি এটার উপরে এবং 16 জন ডিজাইনার এটার সাথে জড়িত। তারা অনেক রিসার্চ করছে, ইনভেস্টিগেশন করছে, প্রত্যেকটা নারী চরিত্রের একদম গভীরে চলে যেয়ে তারা কীরকম ছিলেন কিংবা কী ধরনের পোশাক আশাক পরে তাদের সাধারণ জীবনে সেটাকে ইন্ট্রোডিউস করেছেন সেই জিনিসটা। এবং এখানে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে, এটা খুব হালকা জিনিস নয়। আমরা শুধু চেষ্টা করছি, জানি না কতটুকু সার্থক হব আজকে আমরা, তবে আমি মনে করি যে এটা একটা শুরু। হ্যাঁ, এটা মাত্র একটা শুরু। এবং এভাবে যদি আমরা হিস্টোরিক্যাল ড্রামা নিয়ে আসতে পারি, এটাকে হিস্টোরিক্যাল ড্রামাই বলা হয়, ইট ইজ এ হেরিটেজ ওয়াক, ইট ইজ নট এ শো। কারণ এটা অ্যাকচুয়াল একটা মানে মানুষ যারা ছিলেন আমাদের মাঝে ছিলেন ওনারা, এবং ফিকশনাল না এবং ফিকশনাল দুটাই আমরা নিয়ে আসছি, কিন্তু সব কিছুই কবিগুরুর চিন্তাধারা থেকে হচ্ছে। একদমই তাই। আমরা স্বপ্নিল সজীবের কাছে যাই, আমরা যখন র্যাম্প ওয়াক দেখি তখন কিন্তু মিউজিকটা রেকর্ডেড বাজে, বা আপনি ছবি আঁকার কথা বলছিলেন, সবকিছু কিন্তু এখানে লাইভ হবে এবং এই ব্যাপারটাও আমাদের জন্য নতুন এবং কঠিন। সো এই ব্যাপারটা আপনারা গানগুলো নির্বাচন করেছেন কিভাবে এবং কখন কি করবেন, সেই সিকোয়েন্সগুলো সাজানো সব একেবারেই বললো 3 মাস ধরে তো পুরোটা শুরু হলো, কিন্তু এটা প্রায় 5-7 মাস ধরে আমরা প্ল্যান করছি যে কিভাবে আমরা এটাকে সুন্দরভাবে তোলা যায়। কারণ নাচ যেটা হয় গানের কথার সাথে মিউজিকের সাথে শুরু হয় শেষ হয়, কিন্তু একটা মানুষ কতটুকু হেঁটে আসবে এটা কিন্তু টাইম ফ্রেমে বাঁধা যায় না। তো আবার রবীন্দ্রনাথের গানটাকেও ফট করে ভেঙে ফেলা যায় না। রবীন্দ্রনাথের গান তো একটা কবি গান, এখানে কথার প্রাধান্য অনেক বেশি। তো একটা গান অর্ধেক করে ফেললে কিন্তু সেটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর যেহেতু আমরা সেই চরিত্রগুলোর সাথে গানগুলোকে রিপ্রেজেন্ট করছি, সেই ভাবনা থেকে প্রতিটা মডেলকে আমরা দেখিয়েছি যে তুমি এই চরিত্রটি করতে যাচ্ছ, তোমার অবয়বটি, তোমার এক্সপ্রেশনটি যেমন এমন থাকে যে কাদম্বরী দেবী করছে তার ওই এক্সপ্রেশন ওই গানের সাথে, বা যিনি অমিত করছেন বা লাবণ্য করছেন তার এক্সপ্রেশনটি ওই রকম থাকবে। তো আমরা পুরোটা একটি হোমওয়ার্কের মাধ্যমে তাদেরকে অনেক দিন ধরে গাইড করা, এবং মডেলগুলো দাদা এবং মাহিনাপা নির্বাচন করেছে যাতে চেহারার সাথে একটু মিল থাকে। এবং শেষে খুব মজার একটি বিষয় যে শেষেই আমরা শুধু রবীন্দ্রনাথকে একটু আনবো, যেহেতু তাকে নিয়েই সব কিছু। তো সেই রবীন্দ্রনাথের জুতো, সেই রবীন্দ্রনাথের পোশাক, সেই রবীন্দ্রনাথের চেহারাটা, যেই বয়সটিকে আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তো এগুলো আসলে খুব ডিফিকাল্ট হয়ে গেছে। কিন্তু আশা করছি যে পুরো আয়োজনটি এই প্রথম বাংলাদেশে লাইভ গান, কবিতা, পাঠ, মিউজিকের সাথে একটি পূর্ণাঙ্গ ফ্যাশন শো হতে যাচ্ছে। তো এটা মূলত ফ্যাশন শো বলবো না, এটা একটি মিউজিক্যাল অরাটোরিও বলতে পারি, যে আমরা চরিত্রগুলোকে ফুটিয়ে তুলছি একেবারে অথেন্টিক ওয়েতে। না দাদা, এটা যে ঐতিহ্যের একটা বিষয় যেটাকে হেরিটেজ ওয়াক বলছে। হেরিটেজ ওয়াক একদম। আমরা শৈবাল ছায়ার কাছে আরো একটু শুনি। অনেক রিসার্চ তো আসলে করতে হয়েছে যে কোন কবিতার সাথে কি মিলবে বা কে কিভাবে হাঁটবেন, বা সবগুলো চরিত্র আপনাদের আবার রিভাইজ করতে হয়েছে। এই ব্যাপারটা কেমন সময় নিয়েছে বা কত কষ্ট করতে হয়েছে আসলে? এইটার কষ্ট আসলে সবাই আমরা টিমের সবাই জানি।
আর আমি অনেক বেশি ডিটেইলিং, মানে মাইনাপা যেরকম ডিটেইলিংয়ে, উনি তো অনেকগুলো কথা বললেন যে বুঝতেই পারছেন কতটুকু স্টাডি হয়েছে। সেই জায়গাটায় আমিও অনেক বেশি, এটা পোলাকার স্বপ্নিল খুব ভালো জানে, মানে আমি কি পরিমাণ ওদেরকে টর্চার করেছি রীতিমতো। ইমোশনাল Emotional জার্নি আমার journey। মনে হয়। জার্নিটা ভীষণ ইমোশনাল, খুব একটা প্রাণের, স্পিরিচুয়াল, হ্যাঁ খুবই স্পিরিচুয়াল। কারণ উনি আমাদেরকে যেভাবে নাড়া দেন সেটা মানে বলে প্রকাশ করার মতো না। যেটার কিছুটা আমাদের কাজ- কাছে মনে হয়েছে যে যেটা আসলে রবীন্দ্রনাথ আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের সাথেই আছে, মানে দৈনন্দিন যে আমাদের ভাবনা চিন্তা সব কিছুর মধ্যেই আছে। কারণ আমরা যত পড়ছি, যত এই যে মহিলা নারীদের যে বিষয়টা মাইনপা বললেন, আসলেই কিন্তু কতটুকু আমরা ওই সময় পড়তে গিয়ে দেখলাম যে একই সিচুয়েশন কিন্তু এখনো একদম এখন আমাদের- প্রাসঙ্গিক। হ্যাঁ, একেবারে ভীষণ প্রাসঙ্গিক। যেটার অনেকটা কাজ পোলাক ভাই করেছেন, যে একেবারেই সত্য অথেন্টিক প্রসঙ্গগুলো যেন উঠে আসে লেখনীর মধ্যে, যাতে এই জিনিসগুলো একটা আদর্শ হয়ে আমাদের প্রোগ্রামটি একটা নতুন প্রজন্মের কাছে আদর্শ হয়ে আসুক। আমরা তথ্যগুলো, চরিত্রগুলো, গানগুলো একেবারে সময় উপযোগী এবং যেটা ওই সময়কে রিপ্রেজেন্ট করে সেটাতেই যেন থাকি আটকে। আর আমাদের এই প্রোগ্রামটা, পুরো প্রোগ্রামটার যেটা নামকরণ করা হয়েছে, এটা নব আনন্দে জাগো। তো এটার বাহ। অনেকগুলো বিষয় এর মধ্যে আসবে, এই শব্দটাই শুধু। তো ওটার মধ্যে আর একটা ট্যাগলাইন আমরা করেছি, দ্য লিগেসি অফ ঠাকুরবাড়ি। বাহ, সো ভীষণ সুন্দর। এটাই আর কি বিষয়। আমরা সবাই টিমওয়ার্কে আমাদের এক একজনের আসলে, বিশেষ করে এই চারজনের অনেক বেশি হয়েছে। কারণ আমি অনেক বেশি একটু সেনসিটিভ, তো আমি এবার বলছি না। রবীন্দ্রনাথ। আরেকটা বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথ অবশ্যই আমাদেরও, হ্যাঁ, এবং সবার। ওদেরও মানে আমি বলবো যে ওপার বাংলা। ওপার বাংলায়। কারণ রবীন্দ্রনাথ যে সময়টা নিয়ে গীতাঞ্জলি লিখেছিল, সেটা বিশেষ করে শিলাইদা এবং শাহজাদপুরে যখন উনি অনেক বছর সময় কাটিয়েছেন, এই বাংলার যে ট্র্যাঙ্কুয়াল বলবো, যে যে নেচার, যে যে মানে এনভায়রনমেন্ট, হ্যাঁ, ওটাকে উনি কিন্তু ধারণ করেছেন। এবং ওনার কবিতার মাধ্যমে যে গীতাঞ্জলির যে বিশেষ বিশেষ কবিতা, কবিতাগুলো। না, ওখানে কিছু ওনার নাটক কবিতাও আছে উনি যেগুলো, যে পদ্মায় বসে লিখেছিলেন, লিখেছেন, হ্যাঁ, এবং সেটার জন্য উনি আমাদেরকেও অনেকখানি ক্রেডিট দেন যে উনি এই বাংলায় উনি অনেক ওনার সৃষ্টি আছে। সৃষ্টি অনেক আছে, পদ্মায় উনি অনেক সময় কাটিয়েছে। সময় যার জন্য কাটিয়েছেন, তাকে সারা inspired বিশ্বব্যাপী তাকে হয়েছেন। আজকে হ্যাঁ, সেলিব্রেট এবং করছে। আসলে একটি অনুষ্ঠানে তো লাইট, ক্যামেরা যারা পারফর্ম করবেন তারা সহ অনেকজনের অবদানে আসলে একটি অনুষ্ঠান পূর্ণতা পায়, এবং সেই পূর্ণতা পাওয়াটা কেমন হবে সেটি তো আমরা আজকেই দেখতে পাবো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং নব আনন্দে জাগ অনুষ্ঠানের জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক, যারা তারকা কথনের আয়োজনে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমরা একটি অন্যরকম গল্প শুনলাম, আমাদের ঐতিহ্যকে যারা এখনো ধারণ করেন। এবং রবীন্দ্রনাথ আসলে এমন একটি বিষয়, রবীন্দ্রনাথকে আমরা যদি ধারণ না করি তাহলে তাকে বুঝতে পারবো না, বা তাকে যে আপনাদের সামনে দেখানোর প্রয়াস, সেটা আসলে ভীষণ গভীর একটি প্রয়াস। তাদের এই প্রয়াসের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। এবং আপনারা তো নানানভাবে পরে সেগুলো দেখতেই পাবেন, সেগুলো আপনারা দেখবেন, উপভোগ করবেন এবং সাহিত্যের সাথে থাকবেন, শিল্পের সাথে থাকবেন, এই প্রত্যাশায় তারকা কথনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।